বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, স্বাগত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক আপনাদের সাথে আছি। আমরা আজকের এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা করব এবং সেই সাবজেক্টটা হলো গুজব, অপপ্রচার ও তথ্য সন্ত্রাস। এ বিষয়ে আলোচনার জন্য আমরা একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আছেন ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর আব্দুল্লাহ আল ইউসুফ। আপনাকে স্বাগতম। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, যদিও আমাদের আজকের বিষয় অপপ্রচার, গুজব ইত্যাদি নিয়ে, কিন্তু আজকে আবশ্যকীয় কারণে গাজায় যে নৃশংস হত্যাকাণ্ড চলছে, মানবতার নির্মমতা চলছে, সে প্রসঙ্গে আমরা শুরুতে একটু তাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য আমি আজকের আলোচক ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফের দৃষ্টি আকর্ষণ করছি। যেই মুহূর্তে আমরা এই আলোচনা করছি, এই মুহূর্তে গাজায় চলছে নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ড। নারী, শিশু, সাংবাদিক, বৃদ্ধ কেউ এই হত্যাকাণ্ডের বাহিরে নয়। একটা জনপদকে, একটা গোষ্ঠীকে চিরতরে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এই যে তাণ্ডব চালাচ্ছে, এবং স্বয়ং আমেরিকার ট্রাম্প এটার সাথে যুক্ত হয়েছে। এই প্রসঙ্গে সংক্ষেপে আপনি আমাদেরকে একটু বলবেন কি ডক্টর ইউসুফ? ধন্যবাদ কর্নেল হক, ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। গাজার বিষয়টা কিন্তু আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটা থেকে একেবারেই বিচ্ছিন্ন না, এর প্রচুর সাদৃশ্য রয়েছে। সাদৃশ্য এই জন্যই বলছি যে গাজাতে যে আজ ব্যাপক ধ্বংসযজ্ঞ চলছে পুরো গাজা জুড়ে বিগত কয়েক বছর ধরে, এই যে তথ্যগুলো, ধ্বংসযজ্ঞের যে চিত্রগুলো আমরা প্রতিদিন পাচ্ছি বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে, এবং আপনি হয়তো অবগত আছেন যে যারা এখানে বিভিন্ন ধরনের ভিডিওগ্রাফি বা ক্যামেরা বা যে সমস্ত চিত্র সাংবাদিকরা ওখানে আছেন, ফটো সাংবাদিকরা ওখানে আছেন, তারা জীবনের কতখানি ঝুঁকি নিয়ে এই তথ্যগুলো, এই ক্লিপগুলো তৈরি করছে এবং ওখান থেকে তারা নিউজ কাভারেজ দিচ্ছে বলেই আজকে বিশ্ববাসী আমরা জানতে পারছি যে গাজার প্রকৃত অবস্থাটা কি। একজন সাংবাদিককে তারা একটা ইয়ের সাথে বেঁধে, সে ভিডিও করছিল, তাকে বেঁধে সেখানে আগুন লাগিয়ে দিয়েছে, চিৎকার করে সে কাছে, আর কিছুক্ষণ পরে সে মরে গেল। তো এই ধরনের নির্মমতার শিকার হয়েও তারা যে আমাদেরকে সঠিক তথ্যটা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে পারছেন, এই সঠিক তথ্য সরবরাহের কারণেই কিন্তু গাজার সপক্ষে বিশ্বব্যাপী একটা জনমত তৈরি হয়েছে। ভেরি ট্রু। তো ঠিক এর উল্টোটা যদি হতো, যদি এই গাজার তথ্যগুলোকে যদি গোপন রাখা হতো বা বিকৃত তথ্য আমাদের কাছে এসে পৌঁছাতো, তাহলে আজকে আপনার, আমার এবং বিশ্ববাসীর মনে গাজার জনগণের জন্য যে সহানুভূতির একটা জায়গা তৈরি হয়েছে, এটা কিন্তু হতো না। সেটা তখন হয়ে যেত অপপ্রচার, গুজব কিংবা তথ্য সন্ত্রাস, যেটা আমাদের আজকের খুবই প্রাসঙ্গিক। এদিক থেকে আমি অনুষ্ঠানের শুরুতেই মনে করি যে গাজার যে জিনিসটা থেকে বাংলাদেশিদের যে শিক্ষণীয় যে বিষয়টি আছে, যে এই ছোট্ট একটা ভূখণ্ড, এইখানে এই ছোট্ট একটা ভূখণ্ডের উপরে মার্কিনীদের প্রত্যক্ষ সহায়তায় পৃথিবীর একটা আধুনিকতম সেনাবাহিনী, ইসরায়েলি সেনাবাহিনীকে বলা হয়েছে পৃথিবীর ওয়ান অফ দি মোস্ট মডার্ন ফোর্সেস, তারা এতদিন ধরে এই ধরনের বোম্বিং এবং অ্যাটাক, হামলা, নির্যাতন চালানোর পরেও কিন্তু ওদের যে দৃঢ়তা, ওদের যে দেশপ্রেম, ওদের যে ঐক্য। ব্রিগেডিয়ার ইউসুফ, ডক্টর ইউসুফ, এই যে আমরা আলোচনা করছিলাম নির্মমতা, নিষ্ঠুরতা, এবং এই নিষ্ঠুরতার মধ্যে ঢুকে পড়েছে ইন্ডিয়া। ট্রাম্পের সাথে সাথে ইন্ডিয়া এটার সাথে সংযুক্ত হয়ে গেছে, এবং যে সমস্ত দেশে ফ্যাসিস্টরা শক্তিশালী, সেখানেও তারা এখানে সাহায্য করছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো পৃথিবীর 56টা থেকে 57টা দেশে গতকাল ধর্মঘট পালিত হয়েছে ইসরায়েলের এই নির্মমতার বিরুদ্ধে। কিন্তু সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো দিল্লিতে, একমাত্র দিল্লিতে তাদের পক্ষে, এই হত্যাযজ্ঞের পক্ষে, এই নির্মমতার পক্ষে তারা মিছিল বের করেছে। জাস্ট ক্যান ইউ এক্সপ্লেইন আপনার এটা রহস্যটা কি? এটা কেন তারা করছে? এই মানবতা বিরোধী কাজের পক্ষে তারা কেন নেমে গেল হঠাৎ করে? বিষয়টি হচ্ছে, আমি এই যে দিল্লিতে যে নেতানিয়াহুর সমর্থনে বা ইসরায়েলি আগ্রাসনের সমর্থনে যে মিটিংটা হলো, এই যে মিছিলটা হলো বা সমাবেশটা হলো, এটাকে আমি কিন্তু কখনোই আমি মনে করি না যে ওই মিছিলে বা সমাবেশে যারা উপস্থিত ছিলেন তারা পুরো ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে, আমি সেটা মনে করি না। আমাদের দেশের অবস্থা কিছুদিন আগে, আমাদের যে দেশের অবস্থাটা ছিল সেটা আমরা জানি, যে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মোদিপন্থী বা যেটাকে বলা হয় RSS পন্থী
বা হিন্দুত্ববাদী যে জনগোষ্ঠীটা আছে ভারতের মধ্যে, ব্রাহ্মণ্যবাদী যারা আছেন, তাদের ভিতরে এক ধরনের রেসিস্ট মেন্টালিটি কাজ করে, রেসিস্ট মানসিকতা। তারা নিজের বিশ্বাস বা নিজের ধর্ম এটাকেই তারা একমাত্র সঠিক বলে মনে করে এবং বাকিদের প্রতি একটা বিজাতীয় একটা মনোভাব তারা পোষণ করে থাকে। হয়তো এরাই আজকে ইসরায়েলি আগ্রাসনের পক্ষে তারা অবস্থানটা নিয়েছে, বাট আমি মনে করি এটা ইন্ডিয়ার জন্য কিন্তু দীর্ঘমেয়াদে খুব ভালো কোনো ফলাফল বয়ে আনবে না। ট্রাম্প যে নীতি অনুসরণ করছেন বা আজ ইসরায়েলের নেতানিয়াহু যে নীতি অনুসরণ করছেন, আমি আপনাকে নিশ্চিতভাবেই বলছি খোদ ইসরায়েলের ভেতরেও একটা বড় অংশ কিন্তু নেতানিয়াহুর এই যে তার যে নীতি এটাকে কিন্তু সমর্থন করে। তাতে কি আসে যায়, সেটার জন্য তো তারা ভূক্ষেপ করছে না। আপনি যদি দেখেন এই যে এত বিপরীতমুখী যে স্রোত আছে, এটার পরেও তারা কিন্তু কোনো দিন এটা বন্ধ করেনি কিংবা একটু বিরতিও দেয়নি। এই ইসরায়েলি সোলজাররা তো তাদের পক্ষ ত্যাগ করেছে, অসংখ্য সোলজার শত শত তারা যুদ্ধ করবে নাও জানিয়েছে। কিন্তু এই যে একটা সবচেয়ে নিকৃষ্ট মানের যে ঐক্য তাদের মধ্যে আছে, এটা তো অস্বীকার করার কিছু নাই। আপনি যদি দেখেন ইউরোপে, ইভেন ব্রিটেনে বিশাল মিছিল, লক্ষ লোকের মিছিল বের হয় প্যালেস্টাইনের পক্ষে, কিন্তু তাতে কি ব্রিটেন তাদের পক্ষ ত্যাগ করেছে? ইসরায়েলের পক্ষ থেকে বরঞ্চ তাদের অস্ত্র গোলাবারুদ দিয়ে সাহায্য করছে। ঠিক একইভাবে আপনি আমাদের বাংলাদেশের কথা যদি ধরেন, আমাদের যে বাংলাদেশে ব্যাক করি, আমাদের বাংলাদেশেও তো কিছুদিন পূর্বে ইসরায়েলের সমর্থনে আমাদের ফেসিস্ট সরকার সবকিছু করেছে। আমাদের বাংলাদেশেও তো একটা বিশাল জনগোষ্ঠী আছে, তারা ইসরায়েলকে সমর্থন করে। এই প্রসঙ্গে আপনার মতামত কি? এই বিষয়ে যে ব্যাপারটা একটু জটিল হয়ে যে আলোচনাটা, তারপর আমি অল্প করে একটু আভাস দিয়ে রাখি যে এটা একটা নতুন তত্ত্ব আছে। আমি শান্তি এবং সংঘাত নিয়ে লেখাপড়া করে থাকি। আমাদের বলা হয়ে থাকে শান্তি এবং সংঘাত যে সাবজেক্টটা, এটার ফাদার বলা হয়ে থাকে ইয়োহান গালতুমকে, নরওয়েজিয়ান এক স্কলার, বুদ্ধিজীবী। তো উনি একটা জিনিস প্রায় বলে থাকেন যে আমাদের এই যে পুরো পৃথিবীতে যে শাসন ব্যবস্থার বিশ্বব্যাপী, এটাকে উনি সেন্টার এবং পেরিফেরি, মানে একটা কেন্দ্র এবং পরিধি। তো কেন্দ্রের ভেতরে আছে যে একটা শক্তিশালী গোষ্ঠী, যেটাকে অনেকে ডিপ স্টেট হিসেবে সংজ্ঞায়িত করে থাকেন। এদের ভিতরে একটা নেক্সাস কাজ করে, এরা কিন্তু পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করে। ইট ডাজন্ট ম্যাটার যে এদের কেন্দ্রে যারা আছে তারা কে কোন দেশের নাগরিক, এটা ম্যাটার করে না। তারা স্বার্থের প্রশ্নে সবাই কিন্তু একতাবদ্ধ। ঠিক একইভাবে আপনি যে জিনিসটা বললেন, শুধুমাত্র ইসরায়েল কেন বা ইউকেতে কেন, খোদ আমেরিকাতেও ছাত্ররা তো প্রচুর বিক্ষোভ করেছে যে বিগত সরকারের, বাইডেন সরকারের ইসরায়েল নীতির বা গাজা নীতির বিরুদ্ধে কিন্তু প্রচুর বিক্ষোভ হয়েছে। ইউনিভার্সিটি ক্যাম্পাসের সামনে তাঁবু খাটিয়ে তারা গাজাবাসীদের সঙ্গে ঐক্য সংহতি প্রকাশ করার জন্য তারা ওখানে গাজাবাসীদের মতো এরকম একটা জীবনযাপন করেছে, মানে একটা প্রতীকী জীবনযাপন করেছে। এত কিছু করে তাদেরকে থামানো যায়নি কেন? ওই যে বললাম যে ডিপ স্টেট বা এই যে কেন্দ্রে যারা আছে তাদের যে ঐক্যটা, তাদের যে শক্তিটা, এটাকে সাধারণ জনগণের যে শক্তি সেটা এটাকে এখন ওভারকাম করতে পারেনি। আমি যেটা বলছিলাম, দীর্ঘমেয়াদে কিন্তু এরা হেরে যাবে। কারণ কি, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই আপনাকে। এতদিন ধরে তো চেষ্টা করলো, গাজার পেছনে অস্ত্র সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, এত কিছু করে ওই যে ছোট্ট একটা 22 কিলোমিটারের মতো লম্বা একটা জায়গা, প্রস্থের সম্ভবত 8 থেকে 12 কিলোমিটার হবে, আমার ঠিক আমাদের একটা উপজেলার চেয়ে ছোট। কিন্তু এই জায়গাতে এতদিন ধরে এইভাবে বোম্বিং করার পরেও গাজাবাসীদের ভেতরে যে চারিত্রিক দৃঢ়তা, তাদের যে স্বাধীনতার আকাঙ্ক্ষা, তাদের যে ইমানি শক্তি, তাদের দেশটাকে স্বাধীন করার যে তীব্র একটা প্রত্যয় তাদের মধ্যে কাজ করছিল, সেখানে কি বিন্দুমাত্র চির ধারণা গেছে? আপনি এমন একজন প্যালেস্টাইনিয়ানকে কিংবা ফিলিস্তিনিকে খুঁজে পাবেন যে তাদের হামাস যারা এখন যুদ্ধটা করছে ইসরায়েলের বিরুদ্ধে, এমন একজন সাধারণ ফিলিস্তিনি নাগরিককে খুঁজে পাবেন যে হামাসকে এই জন্য দোষারোপ করেছে যে তোমরা কেন এই হামলাটা করতে গেলে, এই জন্য আজকে আমাদেরকে এটা সহ্য করতে হচ্ছে না? কারো কোনো অভিযোগ নেই। কারণ এটা আমি প্রায় বলে থাকি, একটা দেশের জনগোষ্ঠীর মধ্যে যখন ইন্টারনাল যে ইউনিটি, সংহতি যখন থাকে, তখন আমরা সেটাকে বলি একটা সার্বভৌম দেশ। আভ্যন্তরীণ দিক থেকে তার একটা সার্বভৌম শক্তিশালী দেশ। অন দি আদার হ্যান্ড, একটা দেশ সেটা যতই শক্তিশালী হোক না কেন, তার শাসক গোষ্ঠীর সঙ্গে যখন জনগণের একটা দূরত্ব তৈরি হয়, এই দূরত্বটা ওই শাসক গোষ্ঠী কিন্তু ওই ক্ষমতাটাকে কুক্ষিগত করে দীর্ঘদিন রাখতে পারে না। আমাদের রিসেন্ট যে ফ্যাসিবাদের পলায়ন বা পালিয়ে যাওয়া 5th অগাস্ট, এটা সেটারই একটা এক্সাম্পল। সো এই জিনিসটা কিন্তু সাস্টেইন করতে পারবে না। শুধু তাই না, এটা করার মাধ্যমে যেটা হচ্ছে, আপনি দেখুন
জাতিসংঘের সাধারণ সভা থেকে শুরু করে বিভিন্ন ফোরামে কিন্তু এই যে ইসরায়েলের যে আগ্রাসী মনোভাব তার বিরুদ্ধে কিন্তু প্রচুর প্রস্তাব পাশ হয়েছে। তার মানে কি এই যে আমেরিকা, ইসরায়েল এবং ভারত, আমি বলবো এই তিনটা করে অ্যাক্সিস অফ ইভিল, যেটা অ্যাক্সিস অফ ইভিল জর্জ বুশ একসময় যেটা বলেছিলেন, তিন শয়তানের অক্ষরেখা। এখন এটাই তো একটা নতুন ইমার্জিং অ্যাক্সিস অফ ইভিল হয়ে দাঁড়িয়েছে। এই অ্যাক্সিস অফ ইভিল পুরো বিশ্বকে ব্রুয়াঙ্গল দেখে তারা খুব দীর্ঘদিন টিকে থাকতে পারবে। একটা আপনার কাছ থেকে এটা নিয়ে আমরা এই প্রসঙ্গে শেষ করব, সেটা হলো একই সাথে আমরা যদি লক্ষ্য করে থাকি, একই সময় কিন্তু ইন্ডিয়াতে বিশাল যে আমাদের সাম্রাজ্য ছিল, মুসলিম সাম্রাজ্যের বিশাল জায়গা মুসলমানদের ওয়াকফ সম্পত্তি ছিল, সেটাও আইন পাশ করলো ইন্ডিয়ান পার্লামেন্টে পাশ করার আগে কিন্তু সেই মসজিদগুলো ভেঙে ফেলেছে তারা, বাড়ি ঘর তছনছ করে ভেঙে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, অসংখ্য মানুষকেও তারা হত্যা করছে। এটার সাথে কি কোনো যোগসূত্র আছে প্যালেস্টাইনের সাথে? আপনি কি মনে করেন? ইসরায়েলের সঙ্গে প্যালেস্টাইনের যে বন্ধুত্ব বা তাদের যে সম্পর্ক, এটা কিন্তু দীর্ঘদিনের। আপনি হয়তো জানেন কি না, নিশ্চয়ই হয়তো শুনেছেন যে ভারতে কিন্তু দীর্ঘদিন ধরে মিলিটারি অ্যাডভাইজার ছিল ইসরায়েলি। হ্যাঁ, তো ওদের ভিতরে ওরা সবসময় কিন্তু তারা ইসরায়েলি যে স্ট্র্যাটেজি বা কৌশল, তার একটা প্রতিচ্ছবি বা একটা মিরর ইমেজ আমরা প্রায় দেখতে পাই ইন্ডিয়ানদের ভিতরে। আমাদের স্বাধীনতা যুদ্ধে যে স্টাফ অফিসার ছিলেন আপনার জেনারেল জাস্ট আই ফরগট দ্য নেম, আমাদের স্টাফ অফিসার ইন্ডিয়ান মিলিটারি মেজর জেনারেল জ্যাকব, সে কিন্তু হি ওয়াজ জিউ এবং ইন্ডিয়ান পলিসি মেকারদের মধ্যে দেয়ার আর মেনি জিউস ইভেন পুরো একটা তাদের যে মিজোরাম এবং এই সমস্ত স্টেটগুলোকে তারা বা ইসরায়েলিরা বলে যে তাদের 12th ক্ল্যান, যেটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না 12টা ক্ল্যানের মধ্যে, ওয়ান অফ দ্য ক্ল্যান ইজ হিয়ার, এই মিজোরাম এবং এই আরাকানের এই সমস্ত এলাকায়। এই জন্যই দে হ্যাভ গট ভেরি ডিপ রিলেশন উইথ দ্যাম। আই থিঙ্ক ইউ নো ইট। আরেকটা জিনিস আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি, যে বছর 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠা লাভ করলো, 1000 মাইল দূরে একটা আদর্শের ভিত্তিতে দুটো দেশ একসাথে, ইসলামী প্রজাতন্ত্র অফ বাংলাদেশ, পাকিস্তান, যে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান প্রতিষ্ঠা হলো, সেই কিছুদিনের মধ্যেই কিন্তু 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠা করলো জাতিসংঘ, আপনি যদি মনে রাখেন। এবং সেই সময় থেকে ইন্ডিয়ার সাথে কিন্তু একটা দৃঢ় সম্পর্ক ইসরায়েলের ছিল। তো এই প্রসঙ্গে আপনি দুই একটা কথা বলার পরে আমরা আমাদের এই গুজব অপপ্রচারে চলে আসবো। আমি একটা ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেটা হয়তো আমাদের অনেকেই জানেন আবার অনেকে জানেন না। সেটা হচ্ছে ঠিক একইভাবে যেমন প্রতিটি ভারতীয় নাগরিকই যেমন হিন্দুত্ববাদে বিশ্বাস করে না, ঠিক তেমনি প্রতিটি ইহুদি কিন্তু জায়নিজমে বিশ্বাস করে না। আমরা যে একটা নোংরা একটা অপশক্তি দেখতে পাচ্ছি যারা গাজাতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, এদেরকে শুধুমাত্র ইহুদি লেবেলিং করাটা কিন্তু ভুল হবে। ইহুদিদের ভিতরে প্রচুর ভালো মানুষ, ওদের সিংহভাগই ভালো মানুষ। না, পবিত্র কোরআনেও আছে যে তাদের মধ্যে কিছু কিছু ভালো লোক আছে। এই যে জায়নিজম, যারা জায়নবাদী, যারা আমাদের ঠিক হিন্দুত্ববাদেরই আরেকটা রূপ আর কি জায়নবাদ। এই জায়নবাদীদের ভেতরেই হচ্ছে এই ধ্বংসাত্মক মানসিকতা, এবং তারা এই গাজাকে নিশ্চিহ্ন করে দিতে চায়, ঠিক যেভাবে আরএসএস বা হিন্দুত্ববাদী করে থাকে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এবার আসবো আমাদের আরেকটি দেশের ভিতরের আলোচনা নিয়ে। ডক্টর ইউসুফ, আমরা লক্ষ্য করেছি ফেসিস্ট হাসিনার দীর্ঘ 16-17 বছরের অপশাসন, নির্মমতা আমরা দেখেছি, এবং আল্লাহর অশেষ রহমতে মাস্টার মাইন্ড অলমাইটি আল্লাহ, তিনি আমাদেরকে ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক মাপের একজন বিজ্ঞ প্রাজ্ঞ একজন নেতৃত্ব আল্লাহ দান করেছেন। আমি জানি না যদি সেই সময়ে ডক্টর ইউনূসের পরিবর্তে অন্য কেউ সেই সিচুয়েশনটা ট্যাকেল করার মতো কতটুকু ক্যাপাসিটি থাকতো কিংবা থাকতো না, সেই প্রসঙ্গে আমি যাব না। বাট ডক্টর ইউনূস, আপনি দেখেছেন এই দীর্ঘ 8 মাস সময়ে কিন্তু বাংলাদেশের সব জায়গায় সামরিক বাহিনী, ডেফিনেটলি আমাদের সেনাবাহিনীও সেটার সাথে অংশীদার, এই দুই ডক্টর ইউনূসের প্রশাসন একই সাথে আমাদের সামরিক বাহিনীর সহায়তা ব্যাপকভাবে দেশকে একটা আলোর সন্ধান দিচ্ছে, অগ্রগতির সোনালী দিনের একটা স্বপ্ন দেখাচ্ছে আমাদেরকে। এখন তো বর্তমানে চলছে সামিট, যে বিজনেস সামিট চলছে বাংলাদেশে 11 তারিখে, যেটা চূড়ান্ত, এবং বিলিয়ন বিলিয়ন ডলারের অফার আসছে বাংলাদেশে। এই একই সময় আপনি যদি লক্ষ্য করে থাকেন, একটা বেস্টেড কর্নার সামরিক বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে,
ইন্টেনশনালি মিথ্যা নানা ধরনের অভিযোগ দিয়ে সামরিক বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, জনগণের সাথে সামরিক বাহিনীর একটা দূরত্ব সৃষ্টি করতে চাচ্ছে, অথবা ডক্টর ইউনূসের সাথে সামরিক বাহিনীর একটা দূরত্ব সৃষ্টি করার চেষ্টা চলছে। এটা আপনি লক্ষ্য করেছেন, আমরা অনেকেই যারা দেশ নিয়ে চিন্তা করি আমরা লক্ষ্য করেছি। এবং অপপ্রচার, তথ্য সন্ত্রাস, গুজব, তিনটা জিনিস কিন্তু একই সাথে কাজ করছে এবং আমাদের প্রতিবেশী দেশও সেটার সাথে একেবারে যৌথভাবে উদ্যোগ নিয়ে কাজগুলো করছে। এই প্রসঙ্গে আমরা যদি আপনার শুরুতেই আমরা জানতে চাই কেন এটা হচ্ছে। যে কোনো অপপ্রচার বা গুজব বা তথ্য সন্ত্রাসের লক্ষ্যবস্তুটা কি এটা আমাদের বুঝতে হবে। এটা এক ধরনের মাইন্ড গেমিং বা এটা মনস্তাত্ত্বিক যুদ্ধ। প্রতিটি প্রতিপক্ষ চেষ্টা করে মানে প্রতিপক্ষের যে জনগণ বা বৃহত্তর জনগোষ্ঠী তাদের চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা, যেটাকে আমরা বলি শেপিং দি পাবলিক পারসেপশন। মানে আমি আমার জনগণের চিন্তা ভাবনাটাকে আমি এমনভাবে আকৃতি দেব কিছু বয়ান তৈরির মাধ্যমে যাতে করে জনগণের চিন্তা ভাবনা আমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সহায়ক হয়। তা আমরা দেখতে পাচ্ছি যে তারা সবসময় যারা মাইন্ড গেমিং করে বা যারা এই সমস্ত অপপ্রচার বা তথ্য সন্ত্রাস ছড়ায়, তাদের একটা প্রধান লক্ষ্য থাকে হচ্ছে প্রতিপক্ষের মধ্যে যে ঐক্যটা আছে সেটাকে ভেঙে টুকরো টুকরো করে দেয়া, কারণ একতাই শক্তি। আমরা দেখতে পেয়েছি আমাদের জুলাই গণ অভ্যুত্থানের সময় সবাই রাস্তায় নেমেছিল, এর কথা অনস্বীকার্য, বা দুটি মৌলিক শক্তি যে দুটো একত্র না হলে হয়তো কখনোই আমরা সাফল্যের মুখ দেখতে পেতাম না। সেটা হচ্ছে ছাত্র একদিকে, আরেকদিকে হচ্ছে সৈনিক। মানে সৈনিক এবং জনতার মধ্যে যে অভূতপূর্ব মিলন, এটাই কিন্তু আমাদের বিজয়কে ত্বরান্বিত করে, বিশাল শক্তি একটা। তো কাজেই তারা একটা পর্যায়ে গিয়ে বুঝতে পারলো যে এটা হচ্ছে একটা শক্তির জায়গা যেখানে আমাদেরকে আঘাত হানতে হবে। এই আঘাত হানার জন্যই তারা করলো কি এমন সব গুজব অপপ্রচার তারা ছড়ানো শুরু করলো যাতে করে এই দুটো বড় শক্তি, ছাত্র একদিকে আরেকদিকে সেনানিবাস, তাদের পরস্পরের মধ্যে যাতে একটা অবিশ্বাসের বীজ ঢুকিয়ে দেওয়া যায়। এখন এটা কিভাবে হয় যে সে মাইন্ড গেমিং এর জন্য আপনার একটা জায়গাকে টার্গেট করলো, সে কিছু বয়ান তৈরি করবেই, কিন্তু বয়ানটা তো জনগণকে খাওয়াতে হবে। এখন আমাদের বুঝতে হবে জনগণ কি এই গুজবটাকে গ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত কিনা। এখানে কতগুলো ঐতিহাসিক প্রেক্ষাপট থাকে, যেমন দীর্ঘদিন আমাদের স্বাধীনতার পর থেকে, মানে প্রথম স্বাধীনতা ৭১-এর পর থেকে এ পর্যন্ত বিভিন্ন কারণে সামরিক শাসন বা বিভিন্ন কারণে কিন্তু অলরেডি কিন্তু একটা সাইলেন্ট বা একটা নীরব দূরত্ব কিন্তু সেনানিবাসগুলোর সঙ্গে জনগণের ছিল, যেটা বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ১৬ বছরে যেটা আরো অনেক বেশি বেড়েছে। ফ্যাসিবাদী সরকার হাসিনা সেনাবাহিনীকে বা সশস্ত্র বাহিনীকে বিভিন্নভাবে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে, ফলে এখানে একটা হালকা একটা অনুচ্চ বা অপ্রকাশিত একটা দূরত্ব কিন্তু রয়ে গিয়েছিল। এখন যারা এই ধরনের অপপ্রচার ছড়াচ্ছে তারা জানে যে এই ধরনের একটা মানসিকতা ওখানে বিদ্যমান রয়েছে, যদিও খুব লো প্রোফাইলে, সাইলেন্টলি তারা এটিকে শুধু রিইনফোর্স করার চেষ্টা করছে। মানে পাবলিক মাইন্ডটা কিন্তু সবসময় তার যে এক্সিস্টিং থটস, বিদ্যমান যে ধারণা, সেটাকে রিইনফোর্স করে, এমন যে কোনো বয়ানকে খুব সহজেই লুফে নেয়। রাইট। আর যখন আপনি এটা পরিবর্তন আনতে চাবেন, এর বিকল্প কোনো বয়ান আপনি দাঁড় করাতে চাবেন, ওটাতে কিন্তু তার একটা সাবকনশিয়াসলি, অবচেতনভাবে সে একটা রেজিস্ট্যান্স দেয়। এদিক থেকে যারা বয়ানগুলো তৈরি করছে, অপপ্রচারগুলো করছে, তারা একটা সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে আমি মনে করি। কিন্তু এটাকে আমরা কাউন্টার করতে পারছি না কেন? আমরা কাউন্টার করতে পারছি না কারণ প্রতিপক্ষ যে তথ্য সন্ত্রাস ছড়াচ্ছে এটা কিন্তু তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ছড়াচ্ছে। তাদের সরকারি টিভি চ্যানেলগুলো, এমনকি ইন্ডিয়ান ডিফেন্স রিভিউ উইং যেটাকে বলা, IDRW এর অনেক পেজে গিয়ে আমি দেখেছি ওরা ডেলিবারেট ডিসইনফরমেশন, ফেক নিউজ তারা ছড়াচ্ছে। কিন্তু আমরা খুব ফরচুনেট যে ওই ডিফেন্স উইং এর ওয়েবসাইট ইংরেজি থেকে লেখা আছে, আমাদের সাধারণ জনগণ অনেকেই সেটা তো পড়তে পারে না। কিন্তু আমরা করছি কি, এটাকে প্রতিবাদ জানাতে গিয়ে আমরা জনগণকে জানিয়ে দিচ্ছি দেখো ইন্ডিয়াতে কিন্তু এরকম কিছু কথা বলা হচ্ছে। রাইট। এখানে আমাদের কৌশলের কিছুটা ভুল আছে, কারণ আমাদের ওরা যেরকম সম্মিলিতভাবে স্টেট স্পন্সরশিপের মাধ্যমে তারা সরকারি টিভি চ্যানেলে, সরকারি ওয়েবসাইটের মাধ্যমে তারা যেভাবে গুজব ছড়াচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, যে বাংলাদেশে মাইনরিটির উপর নির্যাতন করা হচ্ছে, এরকম অপতথ্য ছড়াচ্ছে, এমনকি তারা ভাড়া করা লোক এনে, স্বয়ং আপনার ওই যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একজন ভদ্রমহিলা এলেন, উনিও কিন্তু অদ্ভুত কিছু কথা বললেন ওখানে বসে, যদিও ঠিক তার পরপরই স্টেট ডিপার্টমেন্ট থেকে এটাকে কাউন্টার করে তারা আবার ক্লিন একটা মেসেজ দিয়েছে, না বাংলাদেশে মাইনরিটি নির্যাতিত হচ্ছে না। এটা তো ওরা করছে
ডেলিবারেটলি অর্গানাইজ ওয়েতে করছে, স্টেট ডাইরেকশনে করছে, কিন্তু সেদিকে এর প্রতিপক্ষ দিক আমাদের দিক থেকে কিন্তু আমরা এরকম কোনো সম্মিলিত সুসংহত বয়ান আমরা তৈরি করতে পারছি না। কিন্তু এটা আপনি বললেন এই বয়ান তৈরি করা তো দূরের কথা, আমাদের সেই সক্ষমতার অভাব হতে পারে, এবং ফেসিস্ট রিজিমের যে 16 বছরের তাদের সাথে যে সম্পৃক্ততা যারা ছিলেন তারা হয়তো নিজেরা সাই ফিল করছেন, সামনে এসে ওই ধরনের যোগ্য লোকেরও অভাব আছে বাংলাদেশে, এটা একটা দিক। কিন্তু আপনি আরেকটা জিনিস যদি লক্ষ্য করেন, বাংলাদেশে মিলিটারির মধ্যেও বেশ রিটায়ার্ড অনেকেই আছে যারা এই জিনিসটা বুঝছে না যে এটা কি জন্য করা হচ্ছে, কিভাবে করা হচ্ছে, কেন তারা এটা জড়িত হচ্ছে, এই অপপ্রচারের সাথে গুজব ছড়াচ্ছে, ভালো ব্যক্তিত্বকে চরিত্র হনন করছে, একটা ক্যারেক্টার অ্যাসোসিয়েশন বলা হয়। এই যে এভাবে আমাদের মধ্যে অনৈক্য, আপনি যেটা বলেন অনৈক্য তৈরি করার, যে এই শক্তিগুলোর মধ্যে অনৈক্য তৈরি করার মধ্যে এটার কাউন্টার মেজার কি আমরা যারা ভালো, যারা চিন্তা করি, দেশ নিয়ে দেশের প্রতি গভীর মমতা বোধ আছে, তারা কি এর কাউন্টারে কিছু করতে পারছি? এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের খুব একটা হতাশ হওয়ার কিছু নেই, কারণ আমাদের স্টেট স্পন্সর্ড মিডিয়া বা ইভেন পাবলিক মিডিয়া, স্টেট প্রাইভেট মিডিয়া যদি বলি, আমি মেইন স্ট্রিম মিডিয়া যেটা, সেটা এখনো ইন্ডিয়ার কাউন্টারে কোনো একটা ভালো মানে পজিটিভ প্রচারণা চালানোর ব্যাপারে যথেষ্ট পিছিয়ে থাকলেও আমাদের সোশ্যাল মিডিয়া কিন্তু বেশ একটা অ্যাক্টিভ রোল প্লে করছে। ফলে হচ্ছে কি, আপনি দেখেন যখনই এই যে আমি জাস্ট কিছুদিন আপনি যেটা বললেন যে আমাদের একটা ইনভেস্টমেন্ট সামিট চলছে, রাইট, ইনভেস্টমেন্ট সামিট, এই ইনভেস্টমেন্ট সামিটের যে মূল স্পিরিট মানে বিদেশ থেকে বড় বড় ইনভেস্টরদেরকে বাংলাদেশে ইনভাইট করে নিয়ে আসা, তাহলে তো তাদেরকে বুঝাতে হবে যে আমাদের এখানে ব্যবসার অনুকূল একটা পরিবেশ বিরাজ করছে, কিন্তু এই যে একটা ইমেজ বা ভাবমূর্তি আমরা তুলে ধরবো, সেই ভাবমূর্তিটাকে নষ্ট করার জন্য কিছু লোক কিন্তু উঠে পড়ে লেগেছে। তারা ঠিক এই সময়টাই বেছে নিয়েছে গাজাতে গণহত্যার বিরুদ্ধে তাদের যত রকমের প্রোগ্রাম, এটা ঠিক এই সময়ই করতে হবে। এটা কিন্তু এই যে গত বছর খানেকেরও বেশি সময় হচ্ছে গাজাতে যে প্রচুর ধ্বংসযজ্ঞ চলছে, বিশ্বব্যাপী এটার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, তখন কিন্তু কিছু করেনি। তারা সময়টা বেছে নিল কখন, যখন বাংলাদেশে একটা ইনভেস্টমেন্ট সামিট চলছে। তারা এখানে বিভিন্ন ভ্যান্ডালাইজিং করছে, ভাঙচুর করছে, বিভিন্ন লুটপাট করছে, এগুলো দিয়ে তারা এই ভেস্টেড কোয়ার্টার যারা পটেনশিয়াল ইনভেস্টর যারা বাংলাদেশে এসেছে তাদের কাছে একটা ভাবমূর্তি তুলে ধরে নেগেটিভ একটা বার্তা দিতে যাচ্ছে, যেখানে ইনভেস্টমেন্ট ক্লাইমেট নাই, এখানে আপনার কি বলে ইনভেস্ট করার মতো কোনো পরিবেশ এখানে বিরাজ করছে না। কিন্তু আপনি দেখুন, এটা যেরকম একটা ভেস্টেড কোয়ার্টার এই মেসেজটা ছড়িয়ে দিতে চাচ্ছে, সাথে সাথে কিন্তু প্রচুর সাধারণ লোক এটাকে কিন্তু ধরিয়ে দিচ্ছে যে দেখো এটা কিন্তু এআই জেনারেটেড, এই লোকের 3টা হাত কোত্থেকে এলো, কাগজের বাক্সের উপর পা রেখেছে, এটা নিচে নামছে না, আপনি আপনার বাটার এটি চিন্তা করুন, চিরকাল আমরা দেখেছি বাটার কিন্তু নিজস্ব তুলে ট্রেডমার্ক করা বক্স আছে, রাইট, কিন্তু এখানে ওই যে অন্য ধরনের জুতার বাক্স, এক্স্যাক্টলি জুতার বাক্স। তো ওরা যে এগুলো যে ফেক নিউজ, এটা কিন্তু জনগণের বুঝতে খুব বেশি সময় লাগছে না, কিন্তু এটা তো ঠিক, যারা করছে কাজগুলো, ভ্যান্ডালাইজ করছে, বিভিন্ন অপপ্রচারগুলো করছে, এদের প্রতিও তো মানুষ যে প্রতিবাদ করবে সেই ধরনের মনোভাব তো আমি দেখছি না সোশ্যাল মিডিয়াতে, হার্ডলি। আপনি আরো 2-4 জন হয়তো দেখে লিখেন মাঝে মাঝে, কিন্তু মোস্ট অফ দ্য পিপল কিন্তু লাইক দিয়ে যাচ্ছে, লাভ দিয়ে যাচ্ছে। এই যে একটা মনোবৃত্তি, আপনি যদি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করেন, আমাদের মানুষের এই যে সাইকোলজিক্যাল ভাবমূর্তিটা, ইন্ডিয়াতে কিন্তু আপনি দেখবেন না এই যে এত অন্যায় বিচার করা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে, $14 বিলিয়ন সমস্ত সম্পত্তি তারা ক্রোক করে নিল, সেখানে কিন্তু ইন্ডিয়াতে কি আপনি দেখাতে পারবেন মুসলমান ছাড়া অন্য কেউ তাদের পক্ষে কোনো একটা মিছিল বের করেছে? করেনি। কিন্তু আপনি এটা কিন্তু দেখাতে পারবেন না কোথাও। পার্লামেন্টে বিপুল ভোটে কিন্তু তারা এই বিজয়ী হয়েছে, সেখানে কংগ্রেসও ভোট দিয়েছে তাদের সেটার পক্ষে। এই যে বৈপরীত্য, তাদের দেশের বিরুদ্ধে কিংবা দেশের আদর্শের বিরুদ্ধে তারা একজনও কথা বলে না, আবার আমাদের দেশে আমরা নিজেরা এদেশের খেয়ে, এদেশের পরে, এদেশের প্রতি, এদেশের আদর্শের প্রতি, এদেশের স্বার্থের বিপরীতে আমরা কাজ করি। এটা কেন? এক্ষেত্রে দুটো বিষয় আমি আপনার দৃষ্টি আকর্ষণ করবো। একটা হচ্ছে যেটাকে ইনকামবেন্সি ফ্যাক্টর বলে বা অ্যান্টি এস্টাবলিশমেন্ট অ্যাটিটিউড বলা হয়। যেমন আমরা চিরকাল দেখে এসেছি, যারাই ক্ষমতায় থাকে তারা কখনোই জনগণের আশা আকাঙ্ক্ষার পূরণ করতে পারেন না। ফলে একটা ক্ষমতার যখনই সময় গড়াতে থাকে, ক্ষমতার মেয়াদ দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে, অটোমেটিক্যালি কিন্তু পাবলিক সেন্টিমেন্ট আস্তে আস্তে ডিক্লাইন করে, ওদিক থেকে সরে আসতে থাকে। মানে আমরা ক্ষমতাকে চিরকালই অবিশ্বাসের চোখে দেখেছি, আমরা চিরকালই ক্ষমতাকে বা সরকারকে একটা শোষকের জায়গায় দেখেছি, আমরা তাদেরকে বন্ধুসুলভ আচরণ কিন্তু আমাদের ভাগ্যে জোটেনি।
কাজে এখন প্রফেসর ইউনূস বা অন্তর্বর্তীকালীন সরকার যে আমাদের এক্সিস্টিং মাইন্ডসেট যেটা এটাকে ওভারকাম করে ওনারা যে আসলেই খুব ভালো কিছু করতে চাচ্ছেন, এটা কেন যেন মানুষের হঠাৎ করে বিশ্বাস হতে চায় না। It takes time. এই সুযোগটা নিচ্ছে আবার যারা ফ্যাসিস্টের ছিল, দোসর ছিল, তারা সুযোগটা নিচ্ছে। আর বাংলাদেশে এমন একটা জায়গা যেখানে পয়সা ছড়ালেই মনে করেন যে আমরা দরিদ্র দেশে, যে প্রফেসর ইউনূস বললেন না, উনি খোলা মনে বললেন বাংলাদেশের 400 কোটিরও বেশি লোক 100 টাকারও কম দৈনিক ইয়েতে জীবনযাপন করছে। 90% লোক তো দরিদ্র সীমার নিচে এখনো বাংলাদেশে। তাহলে এত দরিদ্র যারা, দ্যাট মিন্স যেই দরিদ্র থাকবে দিস আর নিডি পিপল। তো নিডি পিপলকে আপনারা যদি কিছু টাকা পয়সা ছড়ান, খুব সহজেই কিন্তু তাদের আনুগত্য নেওয়া যায়। তাই হচ্ছে। এবং আপনার যারা ফ্যাসিবাদের যারা পলাতক, যারা পালিয়ে গেছেন বা আপাতত আন্ডারগ্রাউন্ড আছেন, তাদের টাকা পয়সাগুলো তখন রয়ে গেছে। তারা জাগ্রত হচ্ছে তো। এখন আর আন্ডারগ্রাউন্ড কোথায় আছে? তারা তো প্রকাশ্যেই অনেক দলে যোগদান করছে, দলীয় পদ নিয়ে নিচ্ছে, দলীয় পদ দখল করে তারা বিভিন্ন অপকর্ম করে চলে যাচ্ছে। এই যে এর থেকে এই যে বর্তমানে যে পরিস্থিতিটা চলছে, আপনি কি মনে করেন ডক্টর ইউনূসের এই যে এখন প্রশাসন এটাকে ট্যাকেল দিয়ে আরো দীর্ঘস্থায়ী একটা শান্তি প্রতিষ্ঠা করার দিকে এগিয়ে যেতে সক্ষম হবে? আমি খুব আশাবাদী ব্যক্তিগতভাবে, কারণ আমি যতই ডক্টর ইউনূসকে দেখেছি, আসলে উনি এত উচ্চ পর্যায়ের মানুষজন সম্পর্কে একটা কমেন্ট করাটার যোগ্যতা আমি রাখি কিনা আমি সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু আমি ওনার প্রতিটি কৌশলগত মুভ আমি যেগুলো দেখি, আমি খুব অবাক হয়ে যাই যে ওনাকে আমার অত্যন্ত ইন্টেলিজেন্ট, সুপার ইন্টেলিজেন্ট একজন মানুষ মনে হয়, এবং ভেরি পজিটিভ চিন্তা চেতনার অধিকারী। আমার মনে হচ্ছে ওনার ভিতরে কোনো ক্ষমতা লিপ্সা নেই। কাজে যার কোনো ক্ষমতার লিপ্সা নেই, উনি কিছু নিতে আসেন না এখান থেকে, উনি দিতে আসছেন। আমরা খুবই একটা হতভাগ্য জাতি হিসেবে নিজেদের প্রমাণ করব যে এমন একজন সেলফলেস, স্বার্থ ত্যাগী মানুষ, উনি পৃথিবীতে বহু জায়গাতে ওনার বহু কাজ পড়ে আছে, বহু মানুষ ওনার জন্য অপেক্ষা করছে বৈশ্বিক পরিমণ্ডলে, অনেক বড় বড় ইভেন্টে নেতৃত্ব দেওয়ার জন্য। উনি সব ছেড়ে ছুড়ে আমাদের এই দেশটাকে যে একটুখানি মানে একটা জায়গায় নিয়ে আসতে চাচ্ছেন। এবং এই পর্যন্ত আপনারা প্রতিটা উপদেষ্টারই ব্যাপারে কোনো না কোনো রকমের প্রচারণা, নেগেটিভিটি অনেক কিছু শুনেছেন। এই পর্যন্ত প্রফেসর ইউনূসের গৃহীত কোনো পদক্ষেপের ব্যাপারে কি আপনি ওরকম একটা ক্রেডিবল কোনো অ্যান্টাইথিসিস কেউ বের করতে পারেনি? চেষ্টা করেছে কিন্তু পাচ্ছে না, কারণ ওনার আন্তরিকতার অভাব, ওনার যোগ্যতার অভাব নেই। কাজেই আমি অত্যন্ত আশাবাদী যে উনি আমাদেরকে এক জায়গায় নিয়ে যাবেন। আমার খালি একটাই কাম্য যে এই যে বিরোধী শক্তি যারা আছে, বিরোধী শক্তি বলতে পলাতক শক্তি কাজে বোঝাচ্ছি, ফ্যাসিবাদী শক্তির টাকার যে দাপট বা ক্ষমতা, এর কাছে আমাদের আদর্শ যেন হেরে না যায়, এটি আমার কামনা। অনেক অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর ইউসুফ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করলাম, আমাদের অতিথির বক্তব্য থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। আমাদের এই বাংলাদেশ একটি সোনালী দেশের ইনশাল্লাহ পরিণত হবে। আমরা সেদিনের অপেক্ষা আছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা এগিয়ে যাব এবং এদেশের দুঃখ ভারাক্রান্ত অসংখ্য লোকের 90% লোকের একদিন ইনশাআল্লাহ শুভ দিন আসছে বলে আমরা মনে করি। এই কামনা করি, মহান আল্লাহর কাছে আমরা সাহায্য চেয়ে এবং গাজাবাসীদের জন্য দোয়া করে আজকের সংলাপ প্রতিদিন অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ।